চ্যাপ্টার ৩৪৫ সানব্রুচ। টাকা দেওয়ার আগে তুমি চাইলে এটা ভালো করে পরীক্ষা করে দেখে নিতে পারো। হুড পরা আই অফ উইজডম সরাসরি ক্লাইন মোরেত্তির দিকে এগিয়ে এলো আর তার হাতে গাঢ় সোনালি রঙের একটি ব্রোচ তুলে দিল। লোকটা বেশ উদারত, ক্লাইন হাত বাড়িয়ে সেটা নিল, কিন্তু ব্রোচটা খুব কাছ থেকে দেখার আগেই সে অনুভব করল তার চারপাশ হঠাৎ খুব উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি চারপাশের বাতাসও যেন আগুনের তাপে জ্বলছে বলে মনে হল। শ্বাস নেওয়ার সময় সেই তপ্ত বাতাস নাকের ভেতর দিয়ে ফুসফুসে পৌঁছে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছিল। সেই মুহূর্তে ক্লাইনের মনে হল সে যেন আর্দ্র আর স্যাঁতস্যাঁতে ব্যাকলুন্ড শহর ছেড়ে উত্তর মহাদেশের কোনো এক মরুভূমি বা জনশূন্য প্রান্তরে এসে দাঁড়িয়েছে। তার মাথার ওপর জ্বলন্ত সূর্য অকাতরে আলো আর তাপ ঢালছে, আর চারপাশ জুড়ে শুধু ধু ধু করা তপ্ত বালুকারাশি। উফ, এখন একটা আইসক্রিম খেতে পারলে মন্দ হতো না। ক্লাইনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল, কিন্তু তার মুখের লোহার মাস্কের কারণে ঘামগুলো গড়িয়ে পড়তে পারছিল না। সেগুলো মাস্কের নিচে আটকে গিয়ে চামড়ায় লেপ্টে রইল। ব্রোচটা সরাসরি স্পর্শ করে ক্লাইন অনুভব করতে পারল তার ভেতর থেকে এক পবিত্র আর উষ্ণ শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে আশ্চর্যের বিষয় হল তার আশেপাশে থাকা অন্য বিয়ন্ডাররা এই উত্তাপের বিন্দুবিসর্গ টের পাচ্ছিল না। ব্রোচটাকে ঠিকমতো ধরে ক্লাইন তার স্পিরিচুয়ালিটি বের করে ব্রোচের গাঢ় সোনালি তলে ছড়িয়ে দিল। হঠাৎ তার চোখের সামনে এক তীব্র সোনালি আলোর বিচ্ছুরণ ঘটল। সেই আলোর সাথে সাথে অনেকগুলো তথ্য তার মস্তিষ্কে ভিড় করে এলো। এই ব্রোচের সাহায্যে সান ডোমেনের কিছু মন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেই সবকিছু সে জানতে পারল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্পিরিচুয়ালিটি ব্যবহারের কৌশল, আর সেই অনুযায়ী প্রাচীন হার্মিস ভাষার মন্ত্রগুলো। তার মধ্যে একটি ছিল ব্রোচটিতে 2 সেকেন্ডের জন্য স্পিরিচুয়ালিটি দেওয়া। এর ফলে আকাশ থেকে এক পবিত্র আলোকধারা নেমে আসবে, যা আনডেডদের পবিত্র করবে আর অন্যান্য শত্রুদেরও বেশ ভালো ক্ষতি করবে। আর যদি টানা 5 সেকেন্ড স্পিরিচুয়ালিটি দেওয়ার সাথে প্রাচীন হার্মিস ভাষায় সান শব্দটি উচ্চারণ করা হয়, তবে সামান্য পরিমাণে সান হোলি ওয়াটার তৈরি হবে। এই পবিত্র পানি অশুভ আত্মা তাড়াতে, হাড় কাঁপানো শীত দূর করতে আর প্রেতাত্মাদের পবিত্র করতে দারুণ কার্যকর। স্পিরিচুয়ালিটির শক্তির মাত্রা আর সময়ের ব্যবধান অনুযায়ী অন্যান্য মন্ত্রগুলোও ব্যবহার করা যেত। যেমন ফায়ার অফ লাইট হল এক ধরনের পবিত্র আর ঘনীভূত আগুন, যা শুধুমাত্র মনের জোরেই শূন্য থেকে তৈরি করা সম্ভব। ক্লিভ অফ পিউরিফিকেশন ছিল প্রেতাত্মাদের বিরুদ্ধে এক ভয়াবহ আক্রমণ। এমনকি এটা বন্দুকের গুলির ক্ষমতা বাড়াতেও ব্যবহার করা যেত। হরর ইমিউনিটি ব্যবহার করলে পরিধানকারী আর কোনো ভয় অনুভব করবে না। পবিত্র শপথ বা হোলি ওথ নেওয়ার মাধ্যমে প্রাচীন হার্মিস শব্দ উচ্চারিত হলে সাময়িকভাবে নিজের শক্তি, ক্ষিপ্রতা আর আগুনের ক্ষতি করার ক্ষমতা বাড়ানো যেত। আর সান হেলো ব্যবহার করলে 20 মিটারের মধ্যে থাকা সব সঙ্গীদের সাহস বাড়ানো যেত এবং তাদের শরীরের ভেতরকার অশুভ শক্তি দূর করা যেত। জিনিসটা বেশ ভালোই তো, রহস্যময়তার অভাব থাকলেও এতে বড় কোনো খুঁত নেই। এটা আমার ম্যাজিশিয়ান বা ম্যাজিশিয়ান ক্ষমতার সাথে বেশ ভালোভাবেই খাপ খেয়ে যাবে। শুধু একটু বেশিই গরম লাগছে ক্লাইনের মাথায়। তখন শুধু হাফ হাতা জামা পরে থাকার কল্পনা ঘুরছিল। সে তার আলখেল্লাটা একটু গুছিয়ে নিয়ে ভেতরের পকেট থেকে এক গাদা নোট বের করল। কারিগরের মদতপুষ্ট সেই মহিলার কাছ থেকে পাওয়া 900 পাউন্ডের সাথে নিজের জমানো টাকা মিলিয়ে মোট 2000 পাউন্ড সে আই অফ উইজডমের সহকারীর হাতে তুলে দিল। সহকারী লোকটা 3 বার করে টাকাগুলো গুনল আর সব ঠিক আছে বলে নিশ্চিত করল। ক্লাইন তার দ্রুত খালি হয়ে যাওয়া ওয়ালেটের দিকে তাকিয়ে একই সাথে আনন্দ আর বিষাদ অনুভব করল। কষ্ট করে জমানো টাকাগুলো এখন কমে মাত্র 574 পাউন্ড আর 5টি স্বর্ণমুদ্রা এসে ঠেকেছে। তবে যাই হোক, সে তার দ্বিতীয় মিস্টিক্যাল আইটেম বা রহস্যময় বস্তুটা পেয়ে গেল। মাস্টার কি বা মাস্টার কির তুলনায় এটার পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম। এটা সত্যিই অসাধারণ একটি বস্তু, যার নাম সানব্রোচ বা সানব্রুচ। কিন্তু এটার একটাই সমস্যা, এটা বড্ড বেশি গরম। ক্লাইন তার লোহার মাস্কটা হাত দিয়ে স্পর্শ করল। তার একবার মনে হল মাস্কটা খুলে সেটা দিয়েই নিজেকে একটু বাতাস করে। টাকা ফুরিয়ে আসায় ক্লাইন আর অন্য কিছু কেনার কথা ভাবল না। সে চুপচাপ বসে সভার শেষ পর্যন্ত অন্যদের কথা শুনতে লাগল। 2000 পাউন্ডের সেই বড় লেনদেনের পর রাতে সেই সভাটা বেশ জমে উঠেছিল। যেমন হোলি সানবার্ড বা হোলি সানবার্ডের পালক দিয়ে তৈরি একটি চাবুক বিক্রি হল 850 পাউন্ডে। আই অফ উইজডম নিজেও বেশ কিছু জিনিস কিনল, যার মধ্যে একটি পুরনো বই আর একটি বিয়ান্ডার উপাদান ছিল। সভা শেষ হওয়ার পর আই অফ উইজডম ঘরের সবার ওপর একবার চোখ বুলিয়ে ক্লাইনের দিকে তাকাল। সে একটু হেসে বলল, তুমি সবার আগে বেরিয়ে যাও। লোকটা কি ভয় পাচ্ছে যে কেউ আমাকে পথে আটকাবে? ক্লাইন মনে মনে ভাবল এবং মনে প্রাণে তাকে ধন্যবাদ জানাল। সহকারীর দেখানো পথ ধরে সে বসার ঘর থেকে বেরিয়ে এল। বাইরে আসামাত্রই সে অধৈর্য হয়ে তার হুড আর মাস্কটা খুলে ফেলল। সে আগেই চেষ্টা করেছিল তার স্পিরিচুয়ালিটি দিয়ে সানব্রোচটাকে মুড়িয়ে শিল করে দিতে, যাতে ব্রোচটা সবসময় চারপাশ পবিত্র করতে না থাকে আর অন্য বিয়ান্ডাররা এর অস্তিত্ব টের না পায়। কিন্তু এর নেতিবাচক প্রভাবগুলো কমানোর কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত এটা তার কাছে থাকবে।
মানসিকভাবে সুস্থ থাকার জন্য এটা আমার শুধু দরকারের সময় ব্যবহার করা উচিত। অন্য সময় আমি পবিত্র বুলেট বা ভূত তাড়ানোর বুলেটেই ভরসা রাখব। ক্লাইন সভার জায়গা থেকে বেরিয়ে অনেকটা পথ ঘুরে ব্রেভহার্টস বারের সামনে এসে পৌঁছাল। সে ভিতরে ঢুকে একবার চক্কর দিল আর দ্রুত বাইরে এসে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করল। অল্প সময়ের মধ্যেই সে দেখল তার সামনের সিটে কালো রঙের রাজকীয় পোশাক পরা একটি অবয়ব ফুটে উঠছে। শ্যারন বা শ্যারনের চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। সে তার অদ্ভুত অশরীরী কণ্ঠে জানতে চাইল, তোমার সব প্রস্তুতি শেষ তো? হ্যাঁ, তুমি অ্যাম্বুশ বা অতর্কিত আক্রমণের জায়গা আর সময় বেছে নিতে পারো। বিস্তারিত ঠিক হয়ে গেলে আমাকে জানিও। ক্লাইন শান্তভাবে মাথা নাড়ল। শ্যারন তার দিকে তাকিয়ে ছোট করে বলল, ঠিক আছে। সে মিলিয়ে যাওয়ার আগেই ক্লাইন যোগ করল, কাসপার্সকে বলো এক বাক্স বিস্ফোরক তৈরি রাখতে আর সেগুলো যুদ্ধের জায়গায় সবখানে পুঁতে দিতে। শ্যারন 2 সেকেন্ড চুপ থেকে বলল, স্টিভ নিজেও বিস্ফোরক বিশেষজ্ঞ। না, আমার মূল উদ্দেশ্য কাউকে উড়িয়ে দেওয়া নয়। ক্লাইন একটু হাসল। আমি শুধু কিছু বাজি পোড়াতে চাই। শ্যারন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। তার অবয়বটা দ্রুত মিলিয়ে যেতে দেখে ক্লাইন দেয়ালের দিকে হেলান দিল আর জানালাটা খুলে দিল। হাড়কাঁপানো ঠান্ডা বাতাস ভেতরে আসলেও তার কাছে তখনও গরম লাগছিল। পৃথিবীতে থাকার সময় আমি গরমকালকে সবচেয়ে বেশি অপছন্দ করতাম। আইস ললি, আইসক্রিম, ঠান্ডা পানীয় আর তরমুজ আমার খুব প্রিয় ছিল। বিড়বিড় করতে করতে ক্লাইন পকেটে হাত দিয়ে সানরোস্টে ধরল। এটা 2000 পাউন্ড মূল্যের একটি অমূল্য মিস্টিক্যাল আইটেম। মিন্স্ক স্ট্রিটে ফিরে এসে ক্লাইন ধীরে ধীরে সারিবদ্ধ গাছের পাশ দিয়ে 15 নম্বর বাড়ির দিকে হাঁটতে লাগল। আইনজীবী ইউর্গেন কুপারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে অভ্যাসবশত ভেতরে তাকাল। সেখানে মৃদু নীল আভাযুক্ত গ্যাস বাতি জ্বলতে দেখল সে। বাড়িতে কেউ আছে তো? ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে হাসল। তার কপাল তখনও ঘামে ভিজে যাচ্ছিল। পরদিন খুব ভোরে, বৃহস্পতিবার সকালে, ক্লাইন মাত্র বাথরুম থেকে খবরের কাগজ হাতে বের হয়েছে, ঠিক তখনই দরজার বেল বেজে উঠল। কে এলো আবার? ও আচ্ছা, তালিম ডুমন্ট বলেছিল যে সাংবাদিক মাইক জোসেফ আজ আমার কাছে আসবে ঘণ্টার আওয়াজের মধ্যে। ক্লাইন দরজার কাছে গিয়ে হ্যান্ডেলটা ধরল। আগন্তুকের চেহারাটা স্বাভাবিকভাবেই তার মনে ভেসে উঠল। লোকটার বয়স 30-এর কাছাকাছি, পরনে একটি কালো টুইট কোট আর মাথায় মানানসই হ্যাট। তার ভ্রুজোড়া বেশ পাতলা, নীল চোখগুলো বেশ আকর্ষণীয় আর মুখে সুন্দর একজোড়া গোঁফ। তবে তার গায়ের চামড়া বেশ খসখসে ছিল। সে আর কেউ নয়, ডেইলি অবজারভারের সাংবাদিক মাইক জোসেফ। শুভ সকাল মাইক। তালিম তোমার কথা আমাকে আগেই বলেছিল। ক্লাইন দরজা খুলে তাকে অভিবাদন জানাল। সে সান ব্রোচটাকে ধূসর কুয়াশার ওপরে রেখে আসতে দ্বিধা করেনি। মাইক জোসেফ তার টাইটা একটু ঠিক করে নিয়ে বলল, এত সকালে বিরক্ত করার জন্য দুঃখিত, তবে পরে আমার অন্য কাজ আছে। আমি বুঝতে পারছি। ক্লাইন বিনয়ের সাথে বলল, তুমি কি নাস্তা করেছ? চাইলে আমার তৈরি টোস্ট খেয়ে দেখতে পারো। মাইক হঠাৎ করে হেসে ফেলল। সত্যি বলছি, এটা তোমার বড় উদারতা হবে। সম্ভব হলে 1 কাপ গরম কফিও কি পাওয়া যাবে? দুধ হলেও চলবে। আমি দেখলাম তুমি টাটকা দুধের অর্ডার দিয়েছ। ঠিক আছে। ক্লাইন উত্তরে হাসল। সে টোস্ট বানানো আর দুধ ঢালার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিছু মাখন বের করে সেও নাস্তা করতে বসল আর চুপচাপ খেতে লাগল। তার ঠিক উল্টো দিকে বসে মাইক বেশ আয়েশ করে নাস্তা করছিল। ক্লাইনের নীরবতা তাকে মোটেও বিচলিত করল না। উফ! ক্লাইন গ্লাসটা নামিয়ে রেখে লম্বা শ্বাস ছাড়ল। মাইক, তুমি কি আমাকে তোমার দেহরক্ষী হিসেবে নিয়োগ দিতে চাইছ? মাইক ধীরে ধীরে তার ছুরি আর কাঁটা চামচ নামিয়ে রেখে এক চুমুক দুধ খেল। হ্যাঁ, প্রায় 2 দিনের জন্য, শুক্রবার আর শনিবার, এমনকি রবিবার সকাল পর্যন্তও হতে পারে। কে তোমাকে ক্ষতি করতে চায়? ক্লাইন কিছুটা ভেবে জানতে চাইল। মাইক হেসে উঠে বলল, না না, এটা আসলে আগেভাগেই নিজের সুরক্ষার ব্যবস্থা করা। সংবাদপত্রের সম্পাদক আমাকে ইস্ট বড়ো, বন্দর এলাকা আর কারখানা অঞ্চলে একটি অনুসন্ধানী কাজ দিয়েছেন। শোনা যাচ্ছে কোনো গির্জা বা কোনো অভিজাত পরিবার এটার পেছনে টাকা দিচ্ছে। তুমি তো জানোই, ইস্ট বড়োতে গ্যাংস্টারদের রাজত্ব চলে। সেখানে সবখানে গুন্ডা গিজগিজ করছে আর একবেলা খাবারের জন্য মানুষ সেখানে বিবেক বিক্রি করতেও রাজি। আমার এমন একজন দেহরক্ষী দরকার যে মারামারি আর গুলি চালাতে ওস্তাদ। আর বেশিরভাগ প্রাইভেট ডিটেকটিভদের তো ইস্ট বড়োতে জানাশোনা থাকেই, তাই না? আমার তো নেই। আমি রহস্য সমাধানে মিস্টিক্যালিজমের সাহায্য নিই, নানা ডিডাকশন। ক্লাইন মনে মনে একটু ভাবল। তারপর সে বলল, কিন্তু আগামী কয়েকদিন আমি হয়তো খুব একটা সময় পাব না। তাকে দেখতে হবে যে মিস শ্যারন ঠিক কখন আক্রমণের পরিকল্পনা করে। মাইক গলা পরিষ্কার করে বলল, আমি ইতিমধ্যেই 10 পাউন্ডের আবেদন মঞ্জুর করিয়েছি। কোনো বিপদ না ঘটলেও তুমি 10 পাউন্ড পাবে। ক্লাইন একটু নিচু স্বরে হাসল। মাইক, আমি সত্যি বলছি। আগামীকাল ঠিক এই সময়, মানে নাস্তা করে আমার সাথে দেখা করো। আমি যদি ফ্রি থাকি তবেই তোমার কাজটা নেব, আর যদি খুব ব্যস্ত থাকি তবে আমি তোমাকে অন্য ডিটেকটিভদের সাথে পরিচয় করিয়ে দেব। তারাও মারামারি আর শুটিংয়ে বেশ পটু। যেমন স্টুয়ার্ট বা কাশলানা
দুটো নাম ক্লাইনের মাথায় খেলে গেল। মাইক তার বাকি টোস্টটুকু শেষ করে বলল, তাতে কোনো সমস্যা নেই। নাস্তার পর ক্লাইন সাংবাদিককে বিদায় জানাল। সে জানালার কাছে দাঁড়িয়ে বাইরের হাড় কাঁপানো বৃষ্টির দৃশ্য দেখছিল। ঘোড়ার গাড়ি আর পথচারীদের চলাচল, ঘোলাটে আকাশ আর রঙিন ছাতাগুলো দেখতে তার বেশ লাগছিল। যাক, শেষ পর্যন্ত একটা স্বাভাবিক কাজ পাওয়া গেল। এতে বিয়ান্ডারদের কোনো কারবার নেই, আবার বিড়াল খোঁজা বা পরকীয়া ধরার মতো কোনো বিরক্তিকর ব্যাপারও নেই। আফসোস যে এটা কোনো খুনের মামলা নয়। হলে অন্তত সত্যিকারের ডিটেকটিভ হওয়ার অভিজ্ঞতা হতো। সত্য সবসময় একটাই হয়। ক্লাইনের চিন্তাগুলো যেন ডানা মেলে উঠছিল। শ্যারন আর ম্যারিকের পরিস্থিতি নিয়ে চিন্তিত না থাকলে সে এখন নিজেকে পুরোপুরি শিথিল করে দিত। নানা রকম জাদুঘরে ঘুরে বেড়াত, বড় কোনো থিয়েটারের টিকিট কাটত, অপেরা বা মিউজিক্যাল শুনত, আর ব্যাকলুন শহরের সেরা সব খাবার চেখে দেখত। যাই হোক, আমি একজন সাধারণ পর্যটক আর একাকী ভোজনরসিক ক্লাইন নিজের মনেই একটু হাসল। সে ঘুরে দাঁড়িয়ে সোফার দিকে এগোল খবরের কাগজের বাকি অংশটুকু পড়ার উদ্দেশ্যে। হঠাৎ সে দেখল টি টেবিলের ওপর এক টুকরো কাগজ পড়ে আছে। সেখানে খুব মার্জিত আর সুন্দর হাতের লেখায় লেখা ছিল, আজ রাত 10টায় ব্রেভ হার্টস বারের পেছনের দরজায় দেখা হবে। ক্লাইন মুহূর্তের জন্য থমকে গেল। সে জানালার বাইরে তাকালো আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, তবে কি শেষ পর্যন্ত শুরু হতে যাচ্ছে?